হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ভয়ঙ্কর ভৌতিক রিয়েল হরর ইনসিডেন্ট। আজকে তোমাদের সাথে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা বর্ধমান শহরের মধ্যে অবস্থিত একটি বাড়ি, যেটা 6 থেকে 8 মাস আগে পর্যন্ত সেখানে মানুষ থাকার জন্য বাড়ি ভাড়া নিতে যেত, কিন্তু এখন আর সেই বাড়িটা কেউ ভাড়া থাকার জন্য আর কেউ নেওয়ার সাহস করে না। কারণ এই বাড়িটা হন্টেড হাউস নামেই পরিচিত হয়ে আছে। আশেপাশের লোকজন সবাই জেনে গেছে যে সত্যিই এটা একটা ভুতুড়ে বাড়ি। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল, তো বন্ধুরা সেটা জানতে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। বন্ধুরা, এই ঘটনাটা আমাকে বলেছেন আমারই খুব কাছের একজন মানুষ, যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে। তিনি একটি বিজনেস পারপাসে আমাদের বাড়িতে তার আসা যাওয়া। তিনি তার পুরো পরিবার নিয়ে ওই বাড়িটি ভাড়াতে ওঠেন। অ্যাকচুয়ালি উনি থাকতেন বর্ধমানের মধ্যেরই একটা ফ্ল্যাটে, কিন্তু ফ্ল্যাটে যে কোনো কারণে ফ্ল্যাটে কোনো প্রবলেম হওয়ায় উনি সেখান থেকে একটি বাড়ি ভাড়া খুঁজতে থাকেন। বাড়ি ওনার পরিবারের মধ্যে ভদ্রমহিলা, ভদ্রলোক মানে তার স্বামী, তার একটি মেয়ে এবং তার শ্বশুরমশাই, শাশুড়ি মা, এই 5 জনের পরিবার। তো বাড়ি ভাড়ার খোঁজে তিনি অনেককে জিজ্ঞাসাবাদ করেন। তারপর অনেক কষ্টে তিনি ওই বাড়িটা ভাড়া পান। যেহেতু উনি একটু দূরে ফ্ল্যাটে থাকতেন, সেহেতু উনি আশেপাশের ঘটনাগুলো কিছু জানতেন না। এবার শহরাঞ্চলে যেরকম হয়, সব মানুষ কিন্তু একে অপরকে বলে দেয় না যে না এই বাড়িটা হন্টেড, না এই বাড়িতে কিছু একটা প্রবলেম আছে। হন্টেড না বললেও কিছু একটা প্রবলেম, ভাড়াটে আসছে উঠে যাচ্ছে। কারণ তার আগেও এই ভদ্রমহিলা ভাড়া নেওয়ার আগেও অনেক ভাড়াটিয়ারা এসেছে এবং তারা 10 থেকে 12 দিনের বেশি থাকতে পারেনি, এবং তারা বাড়ির মালিকের সাথে কথা বলে, কারণ আমরা সকলে জানি যে বাড়ির মালিকের সাথে একটা এগ্রিমেন্ট হয়, কিন্তু সেই এগ্রিমেন্ট ক্যান্সেল করে ভাড়াটিয়ারা যখন উঠে যায় সেটা কিন্তু চোখে লাগার, এবং সেটা একটা দুটো নয়, রীতিমতো 5-6 জন ভাড়াটিয়া এইভাবেই উঠে গেছেন। তারপরেই ভদ্রমহিলারা ভাড়ায় যান। হঠাৎ করে ভাড়ায় যাবার পর ভাড়া পাওয়ার পর তারা উঠেছে, তাদের পরিবার সুন্দর করে তাদের বাড়ি গুছিয়ে নিয়েছে। বাড়িটা ছিল দোতলা বাড়ি, সামনে একটি গার্ডেন, মেন গেট, গার্ডেনের ভিতর দিয়ে ঢুকে তারপর মেন বাড়িতে প্রবেশ করতে হতো। তো ঠিক আছে, খুব সুন্দর বাড়ি এবং ভাড়াটাও মোটামুটি ঠিকঠাক। বর্ধমান শহরের মধ্যে ভাড়া নিতে গেলে যেরকম দোতলা বাড়ি যেরকম ভাড়া, যেহেতু 5 জন মানুষ, অনেকগুলো রুম দরকার, খোলামেলা। কিন্তু একটু মনের মধ্যে খটকা ছিল যে তাও বর্ধমান শহরের মধ্যে দোতলা বাড়ি পুরোটাই, একতলা দোতলা, যেহেতু বাড়ির মালিক থাকতেন না, সেহেতু দুটো তলাই ইউজ করতে দিচ্ছে, ব্যবহার করতে দিচ্ছে থাকার জন্য, এবং ভাড়াটা সেই অনুপাতে একটু কম। তখন ভেবেছেন যে কেউ থাকে না, তো সেই জন্য বাড়ি ভাড়া এখন দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সুন্দরভাবে থাকতে শুরু করে। প্রবলেমটা আরম্ভ হয় একটি বৃহস্পতিবার। কারণ আমরা হিন্দু বাড়ির মানুষজন বৃহস্পতিবার, আমরা সবাই জানি, মা কাকিমারা এবং আমরা বাড়ির সকলে বৃহস্পতিবার আলপনা দিয়ে, মা লক্ষ্মীর ঘট পেতে, লক্ষ্মীর ব্রতকথা পড়ে, তারপরে শাঁখ বাজিয়ে, ধূপ বাতি জেলে তারপর আমরা মায়ের পুজো করি। সেটা বাড়িতে বয়স্ক মানুষ আছেন, ভদ্রমহিলা শাশুড়ি মা, তিনি পুজো করতে উঠেছেন। দোতলায় সিঁড়ির সামনেই ঠাকুর ঘর, সিঁড়ি দিয়ে উঠেই সামনে ঠাকুর ঘর। ঘটনাটা শুরু হয় একটা সময় থেকে, যখন যে সময় উনি পুজো করতে বসে দেখছেন যে উনি দেশলাই জ্বালছেন, প্রদীপ নিভে যাচ্ছে। হাওয়া দিয়ে নিভে যেতে পারে প্রথমে মনে হলো, দ্বিতীয়বার আবারও নিভে গেল। জানলা বন্ধ করলেন, ফ্যান চলছে না, যেহেতু ঘরে ধূপ জ্বলছে, ধুনো দিচ্ছে, তারপরেও ধুনোটা চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে ধুনোতে। অত পরিমাণ ধুনো কিন্তু দেওয়া হয়নি ধুনুচিতে, তারপরেও ধুনো পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে ঘর। লাইট, প্রদীপ জ্বালছে, প্রদীপ বন্ধ হয়ে যাচ্ছে, প্রদীপ জ্বলছে না। এরকম ওনার মনে খটকা লাগলো। উনি ওনার বৌমাকে ডাকলেন যে এসো তো, দেখো তো প্রদীপটা কেন জ্বলছে না। ধূপ জ্বলে কিছুটা জ্বলার পর ধূপ বন্ধ হয়ে গেল। ধুনো কিছুটা অন্ধকার হয়ে ধুনোর পরে ধুনোর আঁচ পুরো নিভে গেল। এগুলো তো ভাববার বিষয়, এগুলো তো ছেলে খেলা নয়। ধূপ জ্বলছে, একটুখানি জ্বলার পরে ধূপটা পুরো নিভে গেল। অনেক সময় হয় ধূপ খারাপ থাকলে হয়, আবার জ্বালিয়ে দিচ্ছে, আবার একটুখানি জ্বলছে, পুরো ধূপটা আবার নিভে যাচ্ছে। এমনকি ধূপে প্রবলেম হতে পারে, কিন্তু আগুনের মধ্যে ধুনো দিলেই তো আগুনের মধ্যে জ্বলে যাবে বা ধোঁয়া উঠবে। ধুনো দিচ্ছে, আগুন নিভে যাচ্ছে। কটকটে আগুন, নারকেল ছোপড়ার আগুন, তারপরেও সেটা বন্ধ হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। গনগনে আঁচে, একদম নারকেল ছোপড়ার আঁচ দেওয়া হয়েছে, তাতেও নিভে যাচ্ছে।
মনে খটকা লাগতে শুরু করে যে কী হলো। কারণ আমরা সবাই জানি মা কাকিমারা ঠাকুমারা পুজো করতে বসলে আমাদের থেকেও, এখনকার দিনে আমাদের থেকেও তাদের মনে বেশি খুঁতখুঁতুনি যে মা লক্ষ্মীর পুজো করতে বসলাম, ব্রত কথা পড়ছি, তিনি ব্রত কথাটা সেভাবে পড়তেই পারলেন না। এই মনের মধ্যে কু গাইতে শুরু করে দিয়েছে তার, যে কি হলো, কেন এরকম হলো, কী জন্য এরকম হলো। বাড়িতে ভদ্রলোক আসতে, মানে তাদের ছেলে আসতে, ভদ্রমহিলার হাজব্যান্ড আসতে, তিনি সব শুনলেন। শোনার পরে তিনি বললেন, না না, ওগুলো তোমাদের মনে হচ্ছে কোনো মনের মধ্যেকার কোনো ভুল, বা এগুলো মাথার মধ্যে পুষে রেখে আপনি সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিছু নেই। সন্ধেবেলা এবার সন্ধে দিতে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে যখন একতলা থেকে সিঁড়ি দিয়ে উঠছেন ভদ্রমহিলা, মানে ওনার শাশুড়ি মা, ভদ্রমহিলার শাশুড়ি মা, তখন উনি বলছেন যে কী যেন একটা ছায়ামূর্তি স্যাট করে সরে গেল। উনি বুঝতে পারলেন না, পুরো লাইট জ্বলছে, লাইটের সামনে দিয়ে উনি দেখলেন ঘরটা অন্ধকার ছিল, ঘরে কোনো লাইট জ্বলছিল না। শোবার ঘরে, ঠাকুর ঘরের পাশে একটি শোবার ঘর আছে, শোবার ঘরের মধ্যে পর্দার সাইড দিয়ে স্যাট করে বেরিয়ে গেল, কী যেন মানে ঢুকে গেল, মানে বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি কথাগুলো আপনাদেরকে বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। যখন আমি ঘটনাটা শুনেছি তখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু যখন আমি নিজে ভালো করে বুঝলাম যে সত্যি ওই জায়গাটা হন্টেড, এবং জানলাম, এবং অনেকেই বলল, সবাই বাড়ি ছেড়ে চলে যায়। তো সেইভাবে সেই মুহূর্তে যে তাও উনি ভাবলেন যে না না, আমি বোধহয় ভুল দেখেছি, আসলে নিচে থেকে এসেছি তো, ঘরের মধ্যে আলো নেই, তো আলো বন্ধ, আর বাইরেটা আলো জ্বলছে, আলো আধারে এরকম মনে হয়েছে, বয়স হচ্ছে। উনি কিছু আর মনে করেননি, ঠাকুর ঘরে ঢুকেছেন, লাইট জ্বালিয়েছেন, একটি ডিম লাইট জ্বালা ছিল, তারপর ঠাকুর ঘরে বড় লাইট জ্বালিয়েছেন। লাইট জ্বালাবার পরে ঠাকুর ঘরে সন্ধে দিতে গিয়ে সেই এক ঘটনা, প্রদীপ জ্বালাতে পারছেন না, ধূপ জ্বালাচ্ছেন, ধূপটা জ্বলছে, আবার ধূপ বন্ধ হয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটতে থাকছে। তারপর ভদ্রমহিলা তাড়াহুড়ো করে, কাউকে না ডেকে, উনি কোনো রকমে শাঁখ বাজিয়ে আর নিচে নেমে আসছেন। যখন শাঁখটা বাজাচ্ছেন উনি বলছেন ওনার নাকি খুব অস্বস্তি হচ্ছিল, কান আর ঘাড়ের পাশে ভীষণ অস্বস্তি হচ্ছিল শাঁখটা বাজাবার সময়, যেন মনে হবে কেউ চিৎকার করছে কানের মধ্যে। উনি শাঁখ বাজাচ্ছেন আর কেউ কানের মধ্যে চিৎকার করছে, মানে রীতিমতো চিল্লাচ্ছে, কানের পর্দা ওনার ফেটে যাবে সেরকম অবস্থা। উনি কোনো রকমের শাঁখটা বাজিয়ে ঠাকুরঘরের দরজা বন্ধ করে দিয়ে, সন্ধে দিয়ে ঠাকুরঘরের দরজা বন্ধ করে দিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। 2-3টে ধাপ নামার পরে কে যেন ওনাকে ধাক্কা দিয়ে দিল। উনি সিঁড়ি দিয়ে গড়াতে 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 একদম নিচে। তাড়াতাড়ি করে ওনার বৌমা শুনতে পান, ভদ্রমহিলা শুনতে পেয়ে ছুটে দৌড়ে এসে দেখেন যে উনি পড়ে গেছেন, এখানটা ফেটে গেছে, ফেটে গিয়ে ব্লাড বেরোচ্ছে। তারপর ওনার কোমরের হাড় ভেঙে গেছে, অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাড়াতাড়ি উনি ওনার স্বামীকে ফোন করেন, ফোন করার পরে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স এসে ওনাকে নার্সিংহোমে নিয়ে যায়, এবং সমস্ত হাড় ভেঙে গেছে কোমরে, বিভিন্ন জায়গায়, কোমরের বিভিন্ন জায়গায় হাড় একটু সরে গেছিলো, পাটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো। তারপর পা প্লাস্টার করে বেশ কিছুদিন হসপিটালে থাকার পর তারপর উনি বাড়ি আসেন। কিন্তু বাড়ি আসার পর কিন্তু উনি বাড়ি ঢুকলেন সেই বৃহস্পতিবার, সেদিনও ছিল বৃহস্পতিবার। সেই দিনে বাড়ি ঢোকার পরে উনি রীতিমতো আতঙ্কে থাকেন, এবং সব কিছু উনি সুস্থ হবার পর যখন ওনার কাছ থেকে জানতে চাওয়া হয় যে কে, মানে আপনি কি করে পড়ে গেলেন, আপনি কি তাড়াতাড়ি করে নামছিলেন, তখন বললেন না, আমি নামিনি বৌমা তাড়াতাড়ি করে, আমি আস্তে আস্তেই ধীরে সুস্থেই নামছি। কারণ উনি বাতের ব্যথার পেশেন্ট ছিলেন, অতএব বাতের যাদের ব্যথা হয় তারা তাড়াহুড়ো করেও পারলে নামতে পারে না, চেষ্টা করলেও পারে না। তো সেই জন্য দুদিকে সিঁড়ির রেলিং ধরে ধরেই উনি নামছিলেন। যেহেতু ওপরতলায় সেদিন কেউ ছিল না, কারণ ওনার নাতনি টিউশন গেছিল, ওনার স্বামী হাজব্যান্ড তিনি নিচে তলায় বসেছিলেন, আর ওনার বৌমা নিচে রান্না করছিল। তো সেই হিসেবে তার ছেলে বাইরে, অতএব তিনি ওপর থেকে একা নামছেন, কেউ নেই। কিন্তু ধাক্কাটা যে দিয়েছে, সেই ধাক্কাটা কিন্তু পরিষ্কার উনি বুঝতে পেরেছেন, ফিল করতে পেরেছেন। তারপর সেই ঘটনার পরে যে উনি বলছেন যে আমাকে কেউ ধাক্কা দিয়েছেন, এই ধাক্কা কথাটা শোনার পর সবারই মনের মধ্যে কিন্তু একটা ভয় চলে আসে, এবং রাত্রির হলে ওনার ছেলে আসলে ওনার ছেলেকে সবটা বলা হয়, এবং তিনি তারপর যেহেতু তার মায়ের সাথে ঘটনাটা ঘটেছে, তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমরা অনেকেই জানি যে বাস্তু বিশেষজ্ঞ একজন থাকেন, বাস্তু বিশেষজ্ঞ নামে একজন থাকেন। তো তাকে বাস্তুর কথা, মানে যে সমস্ত মানুষ বাস্তুর সব কিছু লক্ষণ ঘটনা শুনে তারা এলে বাস্তু বিচার করে তারা বলতে পারেন যে বাস্তুতে কোনো প্রবলেম আছে কিনা। তো এরকমই একজন বাস্তু বিশেষজ্ঞকে পরের দিন ডাকার কথা ছিল। তো
বাস্তু বিশেষজ্ঞ বাড়িতে এলেন এবং উনি ঘরে ঢোকার আগেই দরজার চৌকাঠে, মানে মেন গেটে চৌকাঠে পা দিয়েই উনি বলে দিয়েছিলেন যে ঘরের মধ্যে কিছু একটা আছে, যেটা খুব খারাপ, এবং সেটা উনি দোতলা থেকে ফিল করতে পেরেছিলেন। কেউ যেন একজন দোতলার জানলার পর্দা থেকে, মানে জানলার কাঁচটা খোলা আছে এরকম এরকম যেন সেই জায়গাটা থেকে পর্দাটা সরিয়ে কেউ যেন একটা মুখ দেখছে, এরকম একটা ব্যাপার, কেউ যেন আছে। উনি সব কিছু খুলে বলেন যে এই বাড়িতে কিছু একটা প্রবলেম আছে, আপনারা যতটা সম্ভব পারেন বাড়িটা ছেড়ে চলে যান। কিন্তু সব মানুষের পক্ষে তো হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়া বললেই হয় না, কারণ অনেকগুলো টাকা দিয়ে তারপর বাড়িতে আসেন, এবং গোছ গাছ জিনিসপত্র বয়স্ক মানুষ নিয়ে একটা মেয়ে নিয়ে যাওয়া এতটা সহজ কথা না। তাই ওনারা বলেন যে 15 দিনের মধ্যেই আমরা বেরিয়ে যাব। তখন সেই ভদ্রলোক বলেন, যিনি বাস্তু দেখতে এসেছিলেন, যে যতটা সম্ভব পারেন তাড়াতাড়ি, 15 দিনের আগেও যদি হয়ে যায় তাই। তো সেই দিন বিকেল থেকেই ওই ভদ্রলোক, মানে ভদ্রমহিলার হাজব্যান্ড বাড়ি খুঁজতে শুরু করে দেন। কিন্তু বাড়ি খুঁজতেও তো একটু দেরি লাগে। হট করে বর্ধমান শহরের মতো জায়গায় হুট করে বাড়ি ভাড়া এবং সুন্দরভাবে সুন্দর এবং 5 জন রীতিমতো বয়স্ক মানুষ, একটা মেয়ে, তারপর তার থাকার ঘর আলাদা, একটা বড় মেয়ে, বড় না হলেও মোটামুটির ওপর 12-14 বছর, তারও একটা আলাদা রুম চাই, হাজব্যান্ড ওয়াইফের আলাদা রুম, রান্নাঘর, বাথরুম, সব কিছু সব রকম ভালোভাবে দেখে তারপর যাতায়াত ব্যবস্থা সব কিছু দেখেই তাকে বাড়ি খুঁজতে হবে। একটু তো সময় লাগবেই। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে যায়। অনেক কিছু ঘটনা এর মাঝে ঘটতে থাকে। ছায়ামূর্তি সরে যাচ্ছে, তারপর গ্যাস জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, কে জানে সে গ্যাস বন্ধ করে দিচ্ছে। তারপর মেন ঘটনাগুলো ঘটতো আগুন নিয়ে, সেটা ধূপের আগুন হোক, প্রদীপের আগুন হোক, গ্যাসের আগুন হোক, এই রকম ধরনের। কল বন্ধ করে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কল থেকে টিপ 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 করে জল পড়তে থাকছে, এরকম ঘটনা। ওনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন। এবার হচ্ছে, যে বৃহস্পতিবার ভদ্রমহিলাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল, তার পরের বৃহস্পতিবার আসার আগে বুধবার রাত্রের ঘটনা। বুধবার রাত্রে 1টা-1:30 নাগাদ, বৃহস্পতিবার হবে তার আগের দিন বুধবার 1টা-1:30 নাগাদ ভদ্রমহিলা বাথরুমে ওঠেন। ভদ্রমহিলার মানে ভদ্রমহিলার শাশুড়ি মা বাথরুমে ওঠেন এবং উনি ওনার স্বামীকে ডাকেন যে একটু দাঁড়াবে তুমি, আমি একটু বাথরুমে যাব। যেহেতু ওনার রুম থেকে বেরিয়ে সামনে, অ্যাটাচ না, সামনেই বাথরুম, তো আমি একটু যাব। তার সঙ্গে ভদ্রলোকও আসেন, মানে ওই ভদ্রমহিলা শ্বশুরমশাই আসেন, এসে বাথরুমে যান। হঠাৎ করে মগটা হাত থেকে পড়ে গেলে যেরকম বালতি থেকে মগে করে জল তুলে ব্যবহার করছেন, সেই অবস্থায় মগটা হাত থেকে জোরে পড়ে গেলে বাথরুমে যেরকম আওয়াজ হয়, আমাদের হাত থেকে মগ পড়ে গেলে সেরকম একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। তারপরেই এবার ভদ্রলোক বাড়ি থেকে বলছেন, ওনার হাজব্যান্ড মানে শ্বশুরমশাই, ভদ্রমহিলার শ্বশুরমশাই বলছেন, কী গো, তুমি কি পড়ে গেলে? আর কোনো শব্দ নেই। বাথরুম ধাক্কা দিচ্ছে, বাথরুম ভিতর থেকে তো উনি একটু ছিটকিনি লাগিয়েছেন। যদিও আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে বয়স্ক হয়ে খুব বয়স হয়ে গেলে এবং যদি তাদের শরীরে রোগনারী থাকে, বাথরুমে ঢুকে কখনোই ছিটকিনি লাগানো উচিত না, কিন্তু উনি সেই ভুলটা করেছিলেন। তাড়াতাড়ি করে চিৎকার করে ওনার পুত্রবধূ এবং ওনার ছেলেকে ডাকেন, সবাই উঠে আসে, ধাক্কা দিয়ে বাথরুমের দরজা ভেঙে দেখা যায় যে হঠাৎ করে উনি ঘাটটাকে এভাবে নুইয়ে দিয়ে ওনার হাত থেকে পড়ে গিয়ে উনি ওখানে বসে পড়েন। শুয়ে পড়েননি, পড়ে যাননি, এরকমভাবে বসে পড়েন নুয়ে, ঘাটটা ঝুঁকে, এবং উনি মারা যান। ভদ্রমহিলার শাশুড়ি মা মারা যান। মানে সেই মুহূর্তের ঘটনা, হঠাৎ করে একটা সুস্থ মানুষ বাথরুমে গেলেন, আর তিনি বাথরুম থেকে ভালোভাবে আর বেঁচে ফিরলেন না। সেই ঘটনা পর যখন ওনার অ্যাকচুয়ালি ওরকমভাবে মৃত্যুর পর ডাক্তার যখন আসেন এবং ডাক্তার যখন দেখেন যে কীভাবে কী হলো, তখন বুঝতে পারা যায়, ডাক্তারের রিপোর্ট যেটা বলে, যে উনি কিছু একটা ভয়ঙ্কর দেখেছিলেন, যেটার জন্য ওনার কিছু একটা ঘটনা হয় যেখানে ওর হার্টবিট বেড়ে গিয়ে হার্ট ফেল করেন উনি। বাথরুমে গিয়ে একটা মানুষ সেকেন্ডের মধ্যে হার্ট ফেল, সুস্থ মানুষ, এবং ওনার শ্বশুরমশাই বলছেন মানে উনি একদম সুস্থভাবে, মুখ চোখ পরিষ্কার, কোনো ঘাম নেই শরীরে, কিচ্ছু নেই, পরিষ্কারভাবে উনি যান এবং বাথরুমে গিয়ে ওরকম অবস্থা হয়। তার মানে পরিবারের লোক বুঝতে পারছে যে কিছু এমন কিছু দেখেছে যে যার জন্য উনি আর কথা বলার সুযোগটুকু পাননি এবং হার্ট ফেল করেছেন, সেকেন্ডের মধ্যে তৎক্ষণাৎ হার্ট ফেল করেছেন। এইভাবে ওনারা এই হন্টেড বাড়িতে, মানে বাড়িটা তখন থেকে
হন্টেড বলে ওনারা ভাবতে শুরু করেন যে রীতিমতো হন্টেড, কারণ প্রত্যেকটা মানুষের সাথে এরকম ঘটনা হচ্ছে। এবং কম বেশি ভদ্রলোক, এই ভদ্রমহিলার হাজব্যান্ড যিনি, তিনি পর্যন্ত বিশ্বাস করতে শুরু করছেন যে হ্যাঁ সত্যি বাড়িতে কিছু আছে। কারণ প্রত্যেকটা মানুষ, বাচ্চা মেয়েটি তো একদম মা বাবা ছাড়া রাত্রের দিকে ঘর থেকে বের পর্যন্ত হয় না। তার মনের মধ্যে এতটাই আতঙ্ক, সে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে, টিউশন যাওয়া বন্ধ করে দিয়েছে, এরকম অবস্থা, ঘরে থাকতে চাইছে না। তারপর সব কিছু কাজকর্ম সব মেটানোর জন্য, মানে যেহেতু কাজকর্ম মেটানোর জন্য পরের দিন বৃহস্পতিবার ভদ্রমহিলাকে দাহ করা হয়। দাহ করার পরে রাত্রিবেলা, বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ভদ্রলোক, মানে ভদ্রলোকের বাবা, মানে শ্বশুরমশাই, ভদ্রমহিলার শ্বশুরমশাই তখন খাবার টেবিলে আসছেন যে খাবেন বলে। ওই ভদ্রমহিলা ডাকছেন যে বাবা চলে আসুন, খেয়ে নিন, আপনি খেয়ে নিন। বাড়িতে লোকজন বলতে তখন লোকজন আছেন, এই ভদ্রলোকের মেয়ে একটু দূরে থাকেন, এই জন্য আসতে পারেননি, মানে শ্বশুরমশাইয়ের মেয়ে, মানে এই ভদ্রমহিলার ননদ আসতে পারেননি। ভদ্রমহিলার বাপের বাড়ির বেশ কয়েকজন আছেন, 2-3 জন আছেন, বাকি সবাই চলে গেছেন, কাজপর্ব মিটতে চলে গেছেন, মানে দাহ পর্ব আর কি মিটতে সমস্ত চলে গেছেন। এবার যেহেতু ওনাদের অসৌচ চলছে, রাতের বেলা ভদ্রমহিলা ওনার শ্বশুরের জন্য একটু খই, একটু দুধ, একটু মিষ্টি, এই সমস্ত কিছু বেড়েছেন। বাড়ার পর ভদ্রলোক এসেছেন, আসার পর খেয়েওছেন। খেয়ে দিয়ে এই ভদ্রলোক শুতে যাচ্ছেন, মানে ওনার শ্বশুরমশাই শুতে যাচ্ছেন নিজের রুমে শুতে যাচ্ছেন। শোবার পরে একতলাতে, আসলে একতলায়, এই নিচে তলাতে রান্নাঘর, ডাইনিং আর বাথরুম আর লিভিং রুম, এটা ছাড়া আর কিন্তু কোনো নিচে, অ্যাকচুয়ালি নিচের রুমের মধ্যে নিচে কিন্তু আর সেরকমভাবে কোনো রুম ছিল না। অ্যাকচুয়ালি শোবার রুমগুলো সবই ছিল দোতলায়, অতএব ভদ্রমহিলা ভদ্রলোক দুজনকেই কিন্তু ওপরেই শুতে যেতে হতো, মানে শাশুড়ি শ্বশুরমশাই কিন্তু ওপরেই থাকতেন, এবং মেয়ে এবং মেয়ের রুম, তারপর ছেলে বৌমার রুম, সবটাই কিন্তু ওপরে ছিল, দোতলায় ছিল। তো সেই জন্য ভদ্রলোক শ্বশুরমশাই ওপরে শুতে আসছেন। এবং তখন রাতের দিকে বলা হয়েছে যে ছেলে বলেছে যে আমি বাবার কাছে শোবো, আর মেয়েকে নিয়ে ভদ্রমহিলা শোবেন। যেহেতু মা মারা গেছেন, একা একা রাখবেন না বয়স্ক মানুষ, সেহেতু ছেলে শোবে। ঠিক আছে, ছেলের তখন খাওয়া হয়নি, ভদ্রলোক শুতে গেছেন। ভদ্রলোককে শুইয়ে লাইট অফ করে দিয়ে, একটা ছোট লাইট জ্বালিয়ে ছেলে নিচে এসেছে, খাবে, খাওয়া দাওয়া করে তারপর গিয়ে বাবার কাছে শোবে। হঠাৎ করে চিৎকার আসে, তার নাতনির নাম ধরে ডাকছে, সে তার শ্বশুরমশাই। তারপর আর কোনো গলার শব্দ নেই। প্রত্যেকে ছুটে একদম নিচ থেকে ওপরে সবাই গিয়ে দেখেন ভদ্রলোক খাট থেকে নিচে পড়ে উনিও মারা গেছেন। বুধবার আগের দিন তার স্ত্রী চলে গেলেন বাথরুমে। বৃহস্পতিবার তার স্ত্রী দাহ কাজ করে আসার পরে সেই রাতেই স্বামীও চলে গেলেন খাট থেকে পড়ে। কিন্তু মানুষটাকে তো খাটে শুয়ে দিয়ে আসা হয়েছিল, কী এমন ঘটনা ঘটেছিল যে ভদ্রলোক খাট থেকে নিচে পড়ে গেলেন এবং রীতিমতো মুখ দিয়ে ব্লাড বেরিয়ে, নাক দিয়ে ব্লাড বেরিয়ে উনি মারা গেছেন। এগুলো অবিশ্বাস্য থেকে গেল। কি ঘটেছিল সেদিনকে? অলরেডি পুরো পরিবারটা, দুজন বাবা মা, পুরো দুটো মানুষকে হারিয়ে ফেলল। বাকি রইল ভদ্রলোক, ভদ্রমহিলা, তার নাতনিটা। এই করে করে খুব সাবধানে, অনেক কষ্ট করে ওরা কেউ দোতলায় শুতে যেত না, নিচে তলায় লিভিং রুমেই বিছানা করে শুতো। মা বাবা উভয়ের কাজ কাটলো। কাজ কাটার পরে, সব কিছুর পরে, কারণ সেই অবস্থায়, অশৌচ অবস্থায় ওনারা আর কিছু করতে পারছিলেন না, সম্ভবও ছিল না অশৌচ অবস্থায় অন্য কিছু ঠাকুরের কাজকর্ম করা, এই সমস্ত কিছু করা মানে করতে পারছিলেন না। অতএব ঘরটা যেন আরও বেশি নেগেটিভিটিতে ঘিরে ধরছিল, মানে একটা অস্বস্তিকর পরিবেশ, দম বন্ধ করা পরিবেশ, কাকচিল উড়ে যাওয়ার মতো, যেন মনে হবে বাইরে যেন প্রচণ্ড রোদ, মানে ঘটনাটা আমি শীতকালের কথা বলছি, তার মধ্যেও, মানে শীতকালের মধ্যেও, মানে একদম শীত পড়বো হয়ে গেছে। শীত পুরোপুরি না পড়লেও কিন্তু আমাদেরকে একটু ফ্যান চালাতে হয়, একবার অফ করতে হয়, একবার অন করতে হয়। তখনও পর্যন্ত সেই মুহূর্তে যেন মনে হবে বাইরেটা খাঁ খাঁ করছে, একটা বাজে একটা পরিবেশ। তারপর কাজকর্ম সব কিছু মিটে যাবার পরে শান্তি জল পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া হয়। বাস্তুর সেই যে ভদ্রলোক তিনি আসেন, তিনি এসে একটা ছোট্ট একটা পুজো করে ঘরের চৌকাঠে একটু কিছু ফুল পুষ্প বেঁধে দিয়ে যান।
যে কিছুদিনের জন্য আপনারা সেফ, আপনারা রীতিমতো বাড়ি ভাড়া খুঁজুন এবার, তারপর আপনারা বেরিয়ে যান। ওষুধ গায়ে যেহেতু ওনারা বাড়ি ভাড়া স্থগিত হয়ে যায়, তখন আর সেটা খোঁজার সময় হয়নি, বাবা মা দুজন চলে যাওয়ার পর সম্ভব ছিল না বাড়ি ভাড়া খোঁজা, তো সব কিছু কাজের পরে ওনারা বাড়ি ভাড়া খুঁজতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে একদিন রাত্রিবেলায় ঠিক বাবা মায়ের কাজ হয়ে যাবার পর 2 থেকে 3 দিনের মধ্যে ওই ভদ্রলোক মানে ভদ্রমহিলার স্বামী উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং উনি রীতিমতো প্যারালাইজড হয়ে যান, গুরুতর অসুস্থ এবং প্যারালাইজড হয়ে যান। ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়ার পর ওনার ডান পা বাঁ পা দুটো পায়েই কোনো সার থাকে না, কোমর থেকে পুরো পা অসাড়, এবং উনি রীতিমতো ওনার মুখটা বেঁকে যায়, উনি কোনো কথা বলতে পারেন না। 3 দিনের মাথায় ভদ্রলোক তিনিও চলে যান। মানে কতটা প্যাথেটিক, কতটা কষ্টকর ঘটনা বুঝতে পারছেন আপনারা? একটা পরিবার পুরো উজাড় করা বলে না, হান ডাকা বলে না, পুরো পরিবারটায় হান ডেকে ফেললো। একটা বাড়ি ভাড়া নেবার পরে পুরো পরিবারে হান ডেকে ফেললো, বাকি রইল মা আর মেয়ে। ওই ঘটনার পর মা আর মেয়েকে একটা মুহূর্তের জন্য ওই ভদ্রমহিলার মা বাবা একা ছাড়েননি, ওনারা মাকে মেয়েকে নিয়ে জিনিসপত্র সব কিছু ওই ঘরেই থাকে, তাদের প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র নিয়ে ভদ্রমহিলা বাপের বাড়ি চলে যান মেয়েকে নিয়ে। তারপর উনি আলাদা বাড়ি ভাড়া খুঁজে তারপর সেই সমস্ত জিনিসপত্র ওখান থেকে শিফট করেন। সব কিছুর পরে, এত কিছুর পরে জানতে পারা যায় যে ওই ঘরের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আশেপাশের বাড়ির লোকও কেউ জানতো না, শুধু সবাই দেখতে পাচ্ছে এই পরিবারটা কিভাবে সাফার করলো, কিভাবে তার কাছের মানুষকে হারালো। পরে জানতে পারা যায় যে একজন ভদ্রলোক এই বাড়িতে ভাড়া থাকতে এসেছিলেন, যেহেতু বাড়ির মালিক এবং বাড়ির মালকিন ওনারা বাইরে থাকেন, আমেরিকাতে থাকেন, তো তার জন্য তারা এখানে আর আসেনি না। এখানে সম্পত্তি একজন ভদ্রলোকের হাতে, ব্রোকারের হাতে দিয়ে রেখে দিয়েছেন, তিনি মাস গেলে যা ভাড়াটে হয় বসান এবং তিনি সমস্ত কিছু ট্রান্সফার করে দেন তাদেরকে টাকা পয়সা, তারপর একটা সময় করে পরে এসে প্রপার্টি বিক্রি হয়ে যাবে। এবার হন্টেড প্রপার্টি বিক্রি হতো এত সহজ না। ওই বাড়িতে একজন ভদ্রমহিলা পুড়ে, মানে স্বামীর সাথে কথা কাটাকাটি এবং স্বামীর পরকীয়ার কথা জানতে পারার পরে ভদ্রমহিলা নিজেকে শেষ করে দিতে চান এবং তার স্বামী নিজে তার স্ত্রীকে জ্বালিয়ে মারেন। এই ঘটনাটা যখন সবাই জানতে পারে, অ্যাকচুয়ালি ঘটনাটা পেপারেও বেরিয়েছিল, কিন্তু সবাই যখন জানতে পারে তখন জানে যে কোনো কারণে স্বামীকে ভুল বুঝে, স্বামীর সাথে ভুল বোঝাবুঝির পর নিজে আগুন দিয়ে নিজেকে দগ্ধ করে মেরে ফেলেছে, নিজেকে শেষ করে ফেলেছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এটাই যে তার স্বামী তাকে ওরকমভাবে শেষ করে ফেলে। তো সেই একটা নেগেটিভিটি, সেই যে আত্মা, সেই যে তার রুটা তখনও পর্যন্ত সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কোনোভাবে কোনো ক্রিয়াকর্ম হয়নি তার, কোনোভাবে তার কোনো রকম কোনো শান্তি বা মুক্তি বা মোক্ষ সে কিচ্ছু পায়নি। কেউ গয়া গিয়ে তার পিণ্ডদানও করে আসেনি, যার জন্য তার ওই অতৃপ্ত আত্মা প্রত্যেকটা মুহূর্তে ঘরের মধ্যে থেকেছে এবং আলো যখনই দেখেছে তখনই আলোকে নিভিয়ে দিয়েছে। ওই যে আগুনের শিখা, ওই যে প্রদীপ, ওই যে ধূপ, ওই যে ধুনো, ওই যে আগুন, ওই যে গ্যাসের আগুন, প্রত্যেকটা মুহূর্তে। আর নিজের ক্ষোভ মিটিয়েছে। শাশুড়ি মা আগুন জ্বালিয়ে প্রদীপ জ্বালাতে গেছিল, তাই ওনাকে মনে হয়েছে শত্রু, শাশুড়ি মাকে প্রথমে শেষ করেছেন। তারপর শ্বশুরমশাই ঘরে লাইট জ্বালিয়ে শুতে চেয়েছিলেন, লাইট জ্বালানো ছিল। তারপর শ্বশুরমশাই, তারপর তার স্বামী, মানে পুরো পরিবারটাকে, পুরুষ মানুষদের উপর তার ক্ষোভ, যেহেতু একজন পুরুষ তাকে শেষ করেছে তার স্বামী। এবং এই ভদ্রলোক পর্যন্ত, একটা সুস্থ মানুষ হঠাৎ করে এরকমভাবে শেষ হয়ে গেল। আজ ওই দিদি হা হুতাশ করে যে কোন পাপের ফল তাকে ভোগ করতে হচ্ছে, কেন ওই বাড়িতে তারা বাসা ভাড়া নিয়েছিল, কেন তারা ওই বাড়িতে ভাড়াটে হয়ে গেছিল। আজকে তাহলে তার শ্বশুরমশাই, শাশুড়ি মা, স্বামী সব কিছু হারা হতো না। আজকে তিনি তার মেয়েকে নিয়ে অন্য বাড়িতে ভাড়া থাকেন এবং তিনি একটা ব্যবসা করে খান, ছোট একটা বিজনেস করে খান। তার মেয়ে এখন পড়াশোনা করছে, বাইরে থাকে, তার মেয়ে পড়াশোনা করছে এবং যাই হোক তারা ভালো আছেন, এখন ঠিক আছেন। কিন্তু এই ঘটনাটা উনি যখন আমাদের বাড়িতে এসে বলেন তখন আমার গায়ে, মানে আমাদের প্রত্যেকটা মানুষের চোখ থেকে জল পড়েছে যে কীভাবে
একটা খারাপ ভুল ডিসিশন মানুষের জীবনে, এবং এই যে না জেনে না বুঝে বাড়ি ভাড়া নেওয়া, এই যে না জেনে না বুঝে বাস্তু কোনো কিছু না জেনেই বাড়ি তৈরি করা, ফ্ল্যাট বানানো, এগুলো যে পুরো পরিবারকে শেষ করে দিতে পারে, পুরো পরিবারকে উজাড় করে দিতে পারে, তার জলজান্ত উদাহরণ এই ঘটনাটা। যারা বলে যে না আত্মা নেই, হ্যাঁ আত্মা আছে, অশরীরী আছে, তাদের আমরা দেখতে পাই না, কিন্তু তাদের উপস্থিতি তারা বুঝিয়ে দেয়। তাদের উপস্থিতি তাদের আমরা ফিল করতে পারি, আমাদের গা ভারী হয়ে যায়, চারিদিকে নেগেটিভ, সব কিছু নেগেটিভ, সব কিছু খারাপ হতে থাকে। তারা আছে যে সেটা আমরা অনুভব করতে পারি, তাদের অস্তিত্ব তারা নিজেরা বুঝিয়ে দেয়। ভূতকে চোখে দেখা যায় না, অশরীরীকে চোখে দেখা যায় না, কিন্তু আত্মা বলে কথা আছে, অশরীরী বলে কথা আছে। তাই এগুলো নিয়ে যারা হাসাহাসি করে, এগুলো নিয়ে যারা প্রশ্ন কথা কাটাকাটি করে, এগুলো বলবো নিতান্তই ভুল কথা। এগুলো কোনো কথা না। আমরা যেমন ভগবানকে দেখতে পাই না, তবু মানি যে তিনি আছেন, তেমনি অশরীরী এগুলোকেও আমরা দেখতে পাই না, কিন্তু আমরা মানি যেগুলো আছে। ভূতও যেমন ভগবান যেমন আছে, রাক্ষসও তেমন আছে, অসুরও তেমন আছে, ভূতও তেমন আছে, অশরীরীও তেমন আছে। শুধু তাদেরকে অনুভব করতে হয়, ফিল করতে হয়, তারা তাদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। তো চলো বন্ধুরা, আজকের এই ঘটনাটা তোমাদেরকে আমি জানালাম। তো প্রত্যেকের কাছে আমার এটাই রিকোয়েস্ট, বাড়ি কেনা, বাড়ি তৈরি করা, বাড়ি ভাড়া নেওয়া, সব কিছুর আগে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ, ভালোভাবে জেনে বুঝে বাস্তু চেক করে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু বাড়িতে উঠো, নাহলে কিন্তু এইরকম ঘটনা যে কোনো মুহূর্তে যে কোনো কারোর সাথে ঘটতে পারে। সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো এরকম আরও নতুন নতুন সত্যিকারের এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য। আজকের মতো টাটা।